গয়না কিনে দিয়ে ঝিলকেই আবার বিয়ে করছে সাক্ষ্য। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সাক্ষ্য অবশেষে ঝিলকে খুঁজে পেয়ে গেছে। আর যখনই খুঁজে পেয়েছে তখনই ঝিলকে নিজের মনের কথা বলে দেয় সাক্ষ্য, যে ঝিলকে সে কতটা ভালোবাসে। এরপরেই ঝিল ভাবে, সত্যি আমার জন্য সাক্ষ্য চ্যাটার্জি এসেছে আর আমাকে নিয়ে যেতে চাইছে ভালোবেসে। এটাও আমাকে দেখতে হচ্ছে। পুরোটাই কেমন যেন একটা স্বপ্ন বলে মনে হচ্ছে। এরপরই ঝিলকে নিয়ে গিয়ে একটা সোনার দোকানে ঢোকায়। ঝিল তখন বলে, এ কি, আপনি আমাকে সোনার দোকানে নিয়ে এসেছেন কেন? কি করবেন এখানে? ঝিল তখন এই প্রশ্ন উত্তর জানতে চায়। সাক্ষ্য বলে, আরে বাবা, নিয়ে এসেছি যখন নিশ্চয়ই কোনো দরকার আছে। চলো, তোমাকে আজকে অনেক গয়না কিনে দেবো আমি। বলো তোমার কি গয়না চাই? ঝিল তখন বলে যে আমার কোনো গয়না চাই না, আমাকে এসব দিয়ে আপনি কেন নিজের টাকাটা নষ্ট করবেন বলুন তো। সাক্ষ্য তখন বলে, দেখো, কি নষ্ট হবে আর কি নষ্ট হবে না সেটা আমাকেই বুঝে নিতে দাও, তুমি এসবের মাঝখানে ঢুকো না। আমি তো বলছি তোমার কি চাই, তুমি সেই বুঝে এখান থেকে নিয়ে নাও। কিন্তু ঝিল কখনোই রাজি হয় না কিছু নিতে। তাই সাক্ষ্য বলে দোকানদারকে যে আপনি ওকে কিছু দেখান, বিয়েতে যা যা লাগে একটা মেয়ের সব কিছু দেখান, হাতের, কানের, গলার সব। তখনই সেই দোকানদার নিজের যেটা ভালো লাগছে সেটাই ঝিলকে বলছে নিতে। ঝিল তখন বলে, দেখুন সাক্ষ্যবাবু, এত টাকা দিয়ে এইসব গয়না কেনার কোনো মানেই হয় না। সাক্ষ্য তখন বলে, দেখো ঝিল, তোমাকে নিতে বলেছি, তুমি নেবে। কেন নেবে, কত টাকা লাগলো সেসব জানার কোনো দরকার নেই। এরপরে খুব সুন্দর সুন্দর নেকলেস ঝিলকে উপহার দেয় সাক্ষ্য। আর দোকানদারকে বলে, কার্ডে পেমেন্ট নেবেন তো? আমার কাছে কিন্তু কার্ডই আছে। তখন দোকানদার বলে, হ্যাঁ স্যার, নিশ্চয়ই হবে। এরপর ঝিল ভাবে, এই সব কিছু আমার জন্য নিচ্ছে, কিন্তু কেন? আমি যদি এত গয়না পরে বিয়ের মণ্ডপে যাই, সবাই তো আমার দিকে হা করে তাকিয়ে থাকবে, চৈতি ম্যাডামের দিকে থোড়িই না তাকাবে। এরপর সাক্ষ্য বলে, কি হয়েছে, তুমি এইভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে এই গয়নাগুলো পরলে না ভীষণ সুন্দর লাগবে, তুমি কি সেটা জানো? ঝিল তখন বলে, এই যে আপনি শুধু শুধু আমার জন্য গয়নাগাটি কিনছেন, এটা যদি আপনার বাড়ির লোক জানতে পারে না, তাহলে একটা ভালোভাবে ঝামেলা করবে। দেখুন, এমনিতেই বিয়ের মণ্ডপে আপনার জন্য চৈতি ম্যাডাম অপেক্ষা করে বসে থাকবে। যখনই আবার আমাকে দেখবে তখনই উনি আমাকে অপমান করতে ছাড়বেন না। কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাহলে তো খুব বাজে কিছু হবে। আমি এখানে এসে মনে হচ্ছে এখন ভুলই কিছু করলাম। সাক্ষ্য বলে, উফ, তোমার এত কোয়ারিজ কেন? বললাম তো, যদি এই গয়নাগুলো ভালো না লাগে তুমি আমার বউকে দিয়ে দেবে, ব্যাস মিটে গেল ঝামেলা। এরপর এই সাক্ষ্যর কথা শুনে আরও বেশি করে রেগে যায় ঝিল, আর বুঝতে পারে গণ্ডগোলটা বেশ ভালোভাবেই হতে চলেছে। বড় মামি, মেজো মামি এসব যদি জানতে পারে না, তাহলে যে আমাকে রীতিমতো অপমান করতে ছাড়বে না, আর আমার মা আর দিদিকেও কথা শোনাবে। এরপর সাক্ষ্য ঝিলকে গয়না পছন্দ করতে দিয়ে কিছুক্ষণের জন্য বাইরে চলে যায় আর ফোন করে ঝিলেরই এক বন্ধুকে আর বলে, তো শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন সেই বান্ধবী মধু বলে, কি ব্যাপার বলুন তো, আপনার সাথে আমার আর কি কথা থাকতে পারে? আপনার সাথে যা কথা ছিল তা তো হয়ে গেছে, এগুলো আবার বলার কি প্রয়োজন আছে আমি তো কিছু বুঝতে পারছি না। সাক্ষ্য তখন বলে, তোমাকে একটা কাজ করে দিতে হবে, একটা ভালো বেনারসি শাড়ি তোমাকে কিনে দিতে হবে। আমি টাকা ফোনপেতে পাঠিয়ে দেব, কিন্তু তোমাকে এই কাজটা করতে হবে, পারবে তো? মধু বলে, কেন বলুন তো, আমি আপনার জন্য শুধু শুধু বেনারসি শাড়ি কিনতে যাব কেন? কি হয়েছেটা কি, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। সাক্ষ্য বলে, প্লিজ এইটুকু সাহায্য অন্তত আমায় করো, ঝিল আমার সাথেই আছে, ঝিলকে আমি কোথাও যেতে দিইনি। মধু তখন বিশ্বাসই করতে চায় না সাক্ষ্যর কথা আর বলে, কি বলছেনটা কি আপনি? কি করে ঝিল ওখানে যেতে পারে? ঝিল তো ব্যাঙ্গালোর যাওয়ার জন্য বেরিয়েও পড়েছিল, আপনি মিথ্যে কথা বলছেন। সাক্ষ্য তখন বলে, আমি কোনো মিথ্যে বলছি না, আমি ঝিলকে নিয়ে একটা গয়নার দোকানে এসেছি, যাতে ঝিলকে গয়না কিনে দিতে পারি মনের মতন। এরপর আমি তোমাকে বলছি সেই জন্য শাড়িটা কিনে নিয়ে আসতে। আজকেই ঝিলকে আমি বিয়ে করব, চৈতির বিয়ের মণ্ডপে। আর এটা শোনার পর বান্ধবী মধু পুরোপুরি ভেবে নেয় যে সাক্ষ্য হয়তো ইয়ার্কি মারছে। সাক্ষ্যকে বলে, দেখুন সাক্ষ্যবাবু, আমরা গরিব হতে পারি, কিন্তু এইভাবে আমাদের কে বোকা বানাবেন না, যেটা আমাদের একদমই ভালো লাগে না। সাক্ষ্য বলে, এখানে বোকা বানানোর প্রশ্ন কোথা থেকে আসছে? আরে বাবা, আমি যা বলেছি সেটা কি ভুল কিছু বলেছি? আমি যা বলছি সেটা তো একদম ঠিক কথাই। দেখো, তুমি এসব নিয়ে ভেবো না, বরং এটা ভাবো বেনারসিটা কিনে কখন তুমি নিয়ে আসছো, কারণ তোমার নিয়ে আসার ওপরই অনেক কিছু ডিপেন্ড করছে। এরপরেই সাক্ষ্য
মধুকে বিশ্বাস করানোর জন্য একটা ছবি তুলে নেয় ঝিলের সাথে সেলফি। ঝিল তখন বলে, কি ব্যাপার, আপনি আবার আমার ছবি তুললেন কেন? তখনই সাক্ষ্য বলে, কেন আমি কি বিশ্বাসঘাতকতা করছি তোমার সাথে যে একটা ছবিও তুলতে পারবো না? সেই ছবিটা পাঠিয়ে দেয় মধুকে আর বলে দেখার জন্য। মধু তখন ছবিটা দেখে তো চমকে যায় আর ভাবে, যাক, তাহলে ওরা দুজনা কাছাকাছি আছে, এর থেকে ভালো আর কী বা হতে পারে। অন্যদিকে দেখা যায় মনে মনে একটা কথাই ভাবতে থাকে ঝিল, যে এত সব কিছু তার চোখের সামনে যে ঘটছে, এগুলো কি সত্যি নাকি মিথ্যে? সাক্ষ্য বলে, এই যে তোমার গয়নাগুলো পছন্দ হয়েছে তো? তখনই সাক্ষ্যর কথা শুনে ঝিল বলে, গয়না তো পছন্দ হয়েছে, কিন্তু এত গয়না আমার জন্য? দেখুন সাক্ষ্যবাবু, আমার কিন্তু সত্যি এবারে খুবই নার্ভাস লাগছে। বাড়ির লোকজন যখনই জানতে পারবে আপনি লাখ লাখ টাকার গয়না আমাকে কিনে দিয়েছেন, তখন কিন্তু একটা খুব বাজেভাবে ফেঁসে যাবেন আপনি। চৈতি ম্যাডাম কিন্তু আপনার সাথে অশান্তি করবেন। সাক্ষ্য বলে, তো আমি কি করব? চৈতি যদি আমার সাথে অশান্তি করবে, তাতে আমার কিছু যায় আসে না। আর দেখো, এই সুযোগ তো আর ছাড়া যায় না। আমার বিয়ে তো একবারই হবে, বারবার থোড়ি না হবে। হ্যাঁ মানছি আগের বারেরটা ঠিকঠাকভাবে হয়নি, তাই জন্যই তো এবারের আয়োজনটা করা হয়েছে, যাতে এবারে নিজের সমস্তটুকু দিয়ে আমি আয়োজনটা একবার সেরা করে তুলতে পারি। তো এটুকু তো আমি করতেই পারি। তুমি এসব নিয়ে একদমই ভেবো না, আমি আছি তো, আমি সবটা ঠিক করে দেব। আর এসব শোনার পরে ঝিল কী করবে নিজেই বুঝে উঠতে পারে না, আর ভাবে সাক্ষ্যবাবু যেভাবে উঠে পড়ে লেগেছে, ঠিক আমাকে বিয়ের মণ্ডপে নিয়ে যাবে, কিন্তু আমি যে কি করব সেটাই বুঝে উঠতে পারছি না। সব কিছুই কেমন যেন মাথার বাইরে বেরিয়ে যাচ্ছে। এদিকে চৈতি তো বিয়ের কোণে সেজে একদম রেডি হয়ে গেছে, কিন্তু সাক্ষ্য কোথায়? সাক্ষ্য তো এখনও পর্যন্ত বাড়িতেই গিয়ে উপস্থিত হয়নি। সবাই যখন সাক্ষ্যকে খুঁজতে ব্যস্ত, চৈতি তখন নিজেকে গোছাতে ব্যস্ত। এরপরেই সাক্ষ্য বাড়িতে যায় আর ঝিলকে সাজানোর ব্যবস্থাও করে দেয়, যাতে ঝিল কোণে সেজে বিয়ের মণ্ডপে উপস্থিত হতে পারে আর সাক্ষ্য ঝিলকে বিয়ে করতে পারে।